বৃষ্টি খেলায় মেতে উঠেছে। এই বৃষ্টি যেন বৃষ্টি নয়, সুখের বর্ষণ। অনেক নোরার কোমর ধরে ওকে ওপরে তুলে ঘোরাতে শুরু করলো, আর নোরার ভুবন কাঁপানো হাসির স্রোতে মত্ত হলো। চা বাগান তখন তেমন কেউ ছিল না। অনেকের গায়ে লাল টি শার্ট আর কালো জিন্স, নোরার গায়ে লাল শাড়ির সাথে কালো ব্লাউজ। ওরা প্রকৃতির সাথে পুরো মিশে যাচ্ছিল। বৃষ্টি যতক্ষণ চলল ওরা ততক্ষণই ভিজল। অতল সুখের গভীরে সাগরের মাতাল হয়ে সাঁতার কাটছিল দুজনেই। সাইকেলে উঠে কাক ভেজা শরীর নিয়ে রিসর্টে ফিরে দুজনেই ক্লান্ত। গ্রুপের অন্যরা তখনও ফেরেনি, হয়তো বৃষ্টির কারণে কোথাও আটকা পড়েছে। অনেক নোরাকে কোলে নিয়ে রিসর্টের রুম পর্যন্ত এসেছে। নোরা হাসতে হাসতে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি আজকের কথা কখনো ভুলবো না। তারপর অনেকের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ। অনেক ঘোর নিয়ে নোরার দিকে তাকিয়েছিল। নোরার ভেজা চোখ, কারো কাজলের ছাপ, আধরঙা লাল লিপস্টিক, ভেজা এলোমেলো চুল। পাগল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে মাতাল দৃষ্টিতে বলল, আই লাভ ইউ। অনেকের কথায় নোরা খিলখিল শব্দে হেসে উঠল। তার হাসির শব্দে আরো নেশা পেয়ে বসল অনেকের। রুম সম্পূর্ণ অন্ধকার, আবছা আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। অনেক আলো জ্বালালো না। দরজা আটকে নোরাকে কোলে নিয়ে বেডরুমে চলে এলো। বিছানায় পিঠ ঠেকাতেই নোরা অনেকের গলা জড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? না, অনেক মাথার কণ্ঠে বলল, জানি না। তারপর এলোপাথারি চুমু দিতে শুরু করলো নোরার গলায়, ঠোঁটে। নোরা ভ্যাবাচ্যাকা খেল। বাধা দেওয়ার সুযোগটুকু হলো না। এর আগে অনেক তাকে ঘায়েল করে ফেলেছে। নোরা কেবল টি শার্ট খামচে ধরে অনেকের নোরার বুকে থেকে শাড়ির আঁচল সরাতেই মৃদু শব্দে চেঁচিয়ে উঠল মেয়েটা। না প্লিজ। অনেকের হুঁশ ফেলল। সে কি করেছে এসব নোরার সাথে? নিজের কাজে লজ্জিত হয়ে খুব দ্রুত উঠে বসল। নোরা দুই হাতে নিজেকে ঢেকে গুটিয়ে আছে, তার চোখে অশ্রু। অনেক কোনো মতে নিজেকে সামলে বলল, আই এম সরি নোরা। নোরা কোনো জবাব দিল না। তার বুকে ঠিপ ঠিপ করছে। সে এমন আচরণ আশা করেনি অনেকের কাছে। তার এই প্রথম ভয় হচ্ছে মানুষটার সঙ্গে একা ঘরে অবস্থান করতে। অনেক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কয়েকবার ঢোক গেল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি ডিনারের ব্যবস্থা করছি। অনেক এই কথা বলেই উঠে দাঁড়ালো। তারপর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। নোরা কিছু সময় শুয়ে থেকে উঠে বসলো। তারপর সময় নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো। শাড়ি পাল্টে আগের পোশাক পরে নিল। অনেক ততক্ষণে রিসর্ট থেকে বের হয়ে গেছে। বাকিটা সময় নোরা একাই কাটলো। রাত 9টার মধ্যে সবাই রিসর্টে ফিরে এলো। অন্তরাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। সারাদিন কত মজা করেছে সেই বিষয়ে গল্প জুড়ে দিল এসেই। নোরা কিছুই বলল না। সে খুব অন্যমনস্ক হয়ে আছে। নোরা তার কাঁধে হাত রেখে বলল, কি সমস্যা তোর? ভূতে ধরেছে? এমন থম মেরে আছিস কেন? ভালো লাগছে না। বিষণ্ণ মুখে এই কথাটা বলেই বারান্দায় চলে গেল নোরা। কিছুক্ষণ পর অন্তরাও বারান্দায় ঢুকলো। সন্দেহী চোখে বলল, সত্যি করে বলতো কি হয়েছে? অনেক স্যারের সাথে ঝগড়া করেছিস? নোরা আচমকা কেঁদে উঠল। তার কান্না দেখে হতভম্ব নোরা। নোরা তাকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে বলতে লাগলো, আমার নিজেকে খুব বাজে মেয়ে মনে হচ্ছে অন্ত। আমি বাবার সাথে মিথ্যে বলেছি, তার বিশ্বাস ভেঙেছি। আর নোরা কথা শেষ করলো না। অন্তরা বলল, কি হয়েছে তোর? নোরার চোখে জল বসতে বসতে বলল, জানি না, খুব খারাপ লাগছে কেন যেন। না, অনিক স্যারের সাথে কিছু হয়েছে? ওনার দোষ নেই, দোষ আমার। এভাবে হুট করে এখানে চলে আসা ঠিক হয়নি। আমরা কাল সকালেই চলে যাব অন্ত। কি বলছিস? কালি? কত সুন্দর জায়গা, আমার তো আরো ঘুরতে মন চাইছে। প্লিজ আরেকটা দিন থাকি নোরা। নোরা কঠিন মুখে বলল, আমি থাকবো না, এটা ফাইনাল। এবার তোর ইচ্ছে হলে তুই থাক, তোর ব্যাপার। এটুকু বলেই বারান্দা থেকে চলে গেল নোরা। রুমে ঢুকতেই দেখলো অনেক দাঁড়িয়ে আছে। টেবিলে খাবার সাজাচ্ছে সযত্নে। নোরা কি করবে বুঝতে না পেরে চুপচাপ চেয়ার টেনে বসলো। অন্তরাও বারান্দা থেকে ছুটে এলো। স্যার, আপনি এখানে? নোরার জন্য ডিনার নিয়ে এসেছিলাম। শুধু নোরার জন্য? আমার জন্য আনেননি? তোমার জন্য আলভি বাইরে ওয়েট করছে, তোমাকে জানাতে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি।
ড্রেসিং টেবিলের আয়নায় চুলটা একটু ঠিক করে অন্তরা বের হয়ে যাচ্ছিল। তারপর আবার ফিরে এসে বলল, স্যার একটা কথা, ওকে না ভূতে ধরেছে, কাল সকালেই চলে যেতে চাইছে, অথচ আমাদের তো আরো একটা দিন থাকার কথা ছিল। প্লিজ ওকে আপনি বোঝান, আমি যাচ্ছি, বাই। নোরা অন্তরার দিকে গরম চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে পুরোপুরি উপেক্ষা করে অন্তরা বের হয়ে গেল। অনেক নোরার প্লেট টেনে নিয়ে বিরিয়ানি সার্ভ করছে শান্ত ভঙ্গিতে। হঠাৎ জিজ্ঞেস করলো মৃদু গলায়। রাগের কারণটা জানতে পারি? নোরা অপ্রস্তুত হলো, সংকুচিত গলায় বলল, আমি কি একবারও বলেছি আমি রাগ করেছি? তুমি তো বলবে না, কিন্তু বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। এতই যখন দায়িত্ব বোঝেন তাহলে রাগের কারণটাও নিজ দায়িত্বে খুঁজে বের করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমার সবসময় উত্তর রেডি থাকে, তাই না? এই কথা বলে অনেক নোরার পাশাপাশি বসলো। চুপচাপ খাচ্ছে নোরা। অনেকও খাওয়া শুরু করলো। খাবার শেষে নোরা প্লেট রেখে উঠে যাওয়ার সময় অনেক তার হাত ধরলো। তারপর বলল, চলো। কোথায়? একটা জায়গায়। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো। মাত্র রাত 9:30 বাজে, এখন কি ঘুমাবেন ওরা? সিলেটে কি ঘুমাতে এসেছো? নোরা জবাব দিল না। অনেক ওর হাত টেনে বলল, চলো প্লিজ। বললাম তো যাব না, আমার ভালো লাগছে না। অনেক কোনো কথা না বলেই রুম থেকে বের হয়ে গেল। নোরা ভাবলো অনেক রাগ করে চলে গেছে। এখন ওর নিজের কাছে আফসোস হতে লাগলো। এতটা রুড বিহেভ না করলেই হতো। অনেক হঠাৎ আবার ফিরে এলো। নিজের ব্যাগ থেকে একটা বড় শাল এনে ওর গায়ে জড়িয়ে দিল। নোরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করছেন? চুপ। একটু বলেই নোরাকে কোলে নিয়ে ফেললো অনেক। নোরা আর কিছু বলার আগেই ওকে নিয়ে রিসোর্টের বাইরে চলে এলো। তা ঝুঁকে গেল, বাধা দিয়ে লাভ নেই, তাই চুপ করেই রইল। অনেক জিপ ভাড়া করে এনেছে, ওইটাতেই নোরাকে উঠালো। তারপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। অনেক নোরা পাশাপাশি বসে আছে। একটু পর নোরা বলল, আচ্ছা আমি যাচ্ছিটা কোথায়? অনেক রহস্যময় হাসি দিয়ে শুধু বলল, সারপ্রাইজ। নোরা তারপর আর কোনো প্রশ্নই করলো না। জিপ থামলো চোঙ্গাই ঘাটে। ওখানে নেমেই অনেক নোরাকে নিয়ে হাঁটতে শুরু করলো। গ্রাম গ্রাম পরিবেশ, আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। নোরা ভয়ে অনেকের এক হাত জড়িয়ে ধরে আছে। অনেক ওকে নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টে চলে এসেছে। আরো কিছুটা সামনে যেতেই নোরা দেখলো ঘাটে একজন মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছে। অনেক মাঝিকে বলল, মাঝি ভাই, সব রেডি? মাঝি দাঁত গেলানো হাসি দিয়ে বলল। এই ঘুটঘুটে অন্ধকারেও মাঝির ঝকঝকে দাঁতগুলো স্পষ্ট দেখতে পেল নোরা। তার সবকিছুই কেমন ভয় ভয় লাগছে। হঠাৎ সারা নৌকা আলোকিত হয়ে উঠল। সোনালী রঙের ছোট্ট ছোট্ট লাইট পেঁচিয়ে নৌকাটা সাজানো হয়েছে। নদীর পানিতে লাইটগুলোকে দেখে মনে হচ্ছে আকাশের তারাগুলো মুক্তভাবে পানিতে ঝরে পড়ছে। কি যে অমায়িক, কি যে মোহনীয়। অনেক নোরাকে নিয়ে নৌকাতে উঠল আর মাঝামাঝি বৈঠা বইতে শুরু করলো। নোরা প্রথম কয়েক মিনিট কিছু বলতেই পারল না। মুগ্ধ চোখে শুধু আশেপাশে সৌন্দর্য দেখছে। প্রকৃতির এই রূপ আর অনেকের হঠাৎ সারপ্রাইজ তাকে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ করতে পুরোপুরি সক্ষম। নোরা নিজ থেকেই বলে উঠল, এত সুন্দর কেন? সবকিছু কেন এত ভালো লাগছে? আমি তো পাগল হয়ে যাচ্ছি। অনেক হেসে বলল, তোমার এই পাগল হওয়া রূপটাই তো দেখতে চেয়েছিলাম, আর এই পাগল করা হাসি। নোরা তাকিয়ে বলল, আপনি এত কিছু কখন করলেন? কিভাবে করলেন? তুমি না বলেছিলে তোমার নৌকায় উঠে খোলা আকাশ দেখার শখ? দেখো খোলা আকাশ। অনেক উপরে তাকালো, নোরাও তাকালো, কিন্তু আকাশ দেখা যাচ্ছে না। বড় বড় সবুজ গাছ নীল আকাশটাকে ঢেকে রেখেছে, তবুও সুন্দর লাগছে, অতুলনীয় সুন্দর। অনেক বলল, ওহ সরি, এখন আকাশ দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরেই যাবে, তখন আমরা মাঝ নদীতে চলে আসবো। খোলা আকাশ দরকার নেই, এভাবেই ভালো লাগছে। উফ, এই জায়গাটা এত সুন্দর কেন? শুয়ে শুয়ে দেখো, আরো বেশি সুন্দর লাগবে। দুজন একসাথে চিত হয়ে শুয়ে পড়ল। অনেক নোরার এক হাত ধরে রইল। নোরার দুই চোখ ঝলমল করছে। হে যেন এক স্বর্গীয় অনুভূতি। নৌকা ধীর গতিতে বয়ে চলেছে।
টলমলো পানিতে ঢেউ খেলা করছে। একটু পর পর নদীতে ভাসমান বিশাল গাছগুলো সামনে চলে আসছে। মনে হচ্ছে ওরা এখনই গহীন জঙ্গলে হারিয়ে যাবে, কিন্তু মুহূর্তেই আবার উন্মুক্ত হয়ে যাচ্ছে সব। একটু পরেই সবুজ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল আকাশ, খণ্ড খণ্ড মেঘের দৃশ্য। ওরা মাথা উঠিয়ে নদীর পানির দিকে তাকালো। অনেক বলল, কি করছো নোরা? পড়ে যাবে তো। নোরা হেসে বলল, পড়ে গেলে কি হবে, মরে যাব। অনেক অবাক হয়ে তাকালো। নোরা আবার হাসলো, বলল, এখানে মরতেও আমার কোনো আপত্তি নেই। এত সুন্দর দৃশ্যের স্মৃতি নিয়ে মরে গেলেও শান্তি, খুব শান্তি। অনেক কিছু বলল না, শক্ত করেই নোরার হাতটা ধরে রাখলো। নোরা নদীর পানিতে দেখলো নীল আকাশের সাদা মেঘ ভেসে বেড়ানোর দৃশ্য। একটু পরপর নদীতে ঢেউ উঠছে, মনে হচ্ছে যেন আকাশেই ঢেউ খেলা করছে। আকাশ নদীর এক রূপ। আহা! নোরা চোখ বন্ধ করলো। নীরব পরিবেশে নদীর কুলকুল ধ্বনি শোনার অব্যর্থ চেষ্টা। একটু পর নোরা জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা এখানে কতক্ষণ থাকবো? এই তো 1.5-2 ঘন্টা। তুমি চাইলে আরো বেশিক্ষণও থাকা যাবে। নৌকাটা সারা জীবনের জন্য ভাড়া করে নেওয়া যায় না? আমরা না হয় সারা জীবন ভেসে বেড়াবো। অনেক হেসে ফেলল। নোরাকে এত খুশি দেখে নিজের ওপর ভীষণ গর্ব হচ্ছে তার। নোরার এই আনন্দের জন্য সে দায়ী। এই কথা ভাবতেই গর্বে বুক ফুলে উঠেছে। অনেক এক জীবনে আর তেমন কিছু চায় না, শুধু সারা জীবন নোরাকে এভাবেই খুশি রাখতে চায়। প্রায় 1 ঘন্টার মতো নৌকা ভ্রমণ শেষে ওরা পাড়ে উঠে এলো। নোরা চাইছিল আরো কিছুক্ষণ ঘুরতে, কিন্তু মাঝে বেশি গভীরে যেতে চাইল না। রাতের বেলায় বন্যপ্রাণীর উপদ্রব থাকতে পারে। অনেক নৌকা থেকে নেমে মাঝিকে বলল। থ্যাংক ইউ ভাই। মাঝি আবার সেই দাঁত বের করা হাসিটা দিল। নোরা ভয়ে অনেকের হাত জড়িয়ে ধরল। নৌকায় থাকাকালীন পুরোটা সময় এই মাঝি বেটাকে কেন জানি সন্দেহ হচ্ছিল নোরার। মনে হচ্ছিল এই বেটা ইচ্ছে করে নৌকা উল্টে অনেককে ফেলে দিবে, তারপর তাকে নিয়ে চলে যাবে। সীতাকুণ্ডের দুর্ঘটনার কথা মনে পড়লে তখনও গা শিউরে ওঠে। গাড়িতে বসেও রাতারগুলের দৃশ্য স্মৃতিতে ভাসছে নোরার। ঘোর এখনো কাটেনি। অনেকের কাঁধে মাথা ঠেকিয়ে সুন্দর মুহূর্তগুলো কল্পনা করছে সে। অনেক বলল, কেমন লাগলো নৌকা ভ্রমণ? নোরার কোনো উত্তর নেই। অনেক আবার ডাকলো, নোরা। এবারও কোনো সারা শব্দ নেই। তারপর খেয়াল করে দেখলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। অনেক মৃদু হাসলো। নোরাকে আর ডাকলো না, বরং সে খানিকটা সিটের সাথে হেলান দিয়ে নিচু হয়ে বসলো, যেন নোরা আরাম করে ঘুমাতে পারে। অনেক সুবিধাজনকভাবে বসতেই নোরা একটু নড়ে চড়ে আরো ভালো করে কাঁধে মাথা রাখলো। সে অনেককে জড়িয়ে ধরে এক পা অনেকের উপরে তুলে দিয়েছে। অনেকের ভালোও লাগছে। আবার নোরার নরম কোমল স্পর্শে তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। রিসর্টে পৌঁছাতে বেশ রাত হয়ে গেছে। গ্রুপ মেম্বাররা সব ঘুমে কাবু। নোরার ঘুম ভাঙেনি, তাই এবারও নোরাকে কোলে নিয়ে রিসর্টে ঢুকলো অনেক। তারপর বিছানায় শুইয়ে দিল। অন্তরা এখানে নেই, হয়তো ফেরেনি এখনো। অন্যদিকে নোরা অনেকের এক হাত ধরে আছে। হাতটা ছাড়ানোর চেষ্টা করেও লাভ হলো না। নোরা আরো ভালো করে জড়িয়ে ধরেছে। অনেক নোরাকে ছেড়ে উঠল না। হাত ছাড়াতে গেলে নোরা বিছানা থেকে পড়ে যাবে। এখন উপায় হলো নোরাকে ঘুম থেকে জাগানো, আর না হলে এভাবেই বসে থাকা। নোরাকে ডাকতে ইচ্ছে করছে না একদম। বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মেয়েটা। কি যে মিষ্টি লাগছে। অনেক ওকে এমনি এমনি মিষ্টি পরে ডাকে না। সারা রাত কেটে গেল। অনেক একইভাবেই বসেছিল। অন্তরা রাতে রিসর্টে ফেরেনি। যখন ভোরের আলো ফুটতে শুরু করলো, অনেক চমকে উঠল। এত দ্রুত সকাল হয়ে গেছে। নোরা একসময় নিজে থেকে অনেকের হাত ছেড়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। অনেক তারপর উঠে বিছানায় বসলো। তারপর নোরার পাশে শুয়ে পড়ল। নোরার হাতের সাথে অনেকের শরীর লাগতেই সে শক্ত করে অনেককে জড়িয়ে ধরল। অনেকের শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। এই মেয়েকে তাকে আজকে ঘুমাতেই দিবে না। অনেক ঘুমালো না, জেগেই থাকলো। সারাটা সময় নোরার কোমল শরীরের উষ্ণতা অনুভব করে জেগে থাকা। সকালের ঘুম ভাঙতেই নোরা আবিষ্কার করলো সে একদম কোলবালিশের মতো অনেককে ব্যবহার করে শুয়ে আছে। চমকে উঠে অনেককে ছেড়ে দিল। ওরা রাতারগুল থেকে রিসর্টে কখন এলো তার তো কিছুই মনে পড়ছে না। অন্তরা কোথায়? একটা হাই তুলে অনেকের দিকে তাকালো নোরা। ছেলেটা কি সুন্দর করে ঘুমায়, কি নিষ্পাপ মুখ। ওরা কিছুক্ষণ অনেকের মাথায় হাত বুলিয়ে দিল, কপালে একটা চুমু দিল।
এই পর্যন্ত যতবার অনেককে ঘুমন্ত মুখ ও দেখেছে, কপালে চুমু না দিয়ে থাকতেই পারেনি। এত কিউট ফেসটা দেখে চুমু না দিয়ে কি থাকা যায়? আচ্ছা, এভাবে অনেককে ঘুমোতে কি তিথি কখনো দেখেছে? যদি দেখে থাকে তাহলে সেও কি নিশ্চিত অনেককে চুমু দিয়েছে? ওই মেয়ে তো জাগ্রত অবস্থাতেই নির্লজ্জের মতো অনেককে লিপ কিস করে বসে। কি সাহস! তাহলে ঘুমন্ত অবস্থায় কি করবে আল্লাহ মালুম। অনেককে একবার জিজ্ঞেস করতে হবে যে ঘুমন্ত অবস্থায় তিথি কখনো তার রুমে এসেছিল কিনা। নোরা এই কথা ভেবে নিজের মাথাতেই গাঁটটা মারল। অনেক ঘুমন্ত অবস্থায় থাকলে কিভাবে বুঝবে তার রুমে কি এসেছে আর কে আসেনি? তবে এটা জিজ্ঞেস করা যায়, অনেক ঘুমানোর সময় দরজা খুলে ঘুমায় নাকি বন্ধ করে। তাহলে বোঝা যাবে। নোরা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অনেক চোখ খুলে তাকালো, তারপর নিজে নিজেই হাসলো। ওরা আজকেও সারাদিন ঘুরে কাটিয়েছে, তবে আজ সবাই একসাথে প্রথমে ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং ঝর্ণা আরো বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। পরের দিন ঠিক করা হয় বিছানাকান্দি যাবে, কিন্তু নোরা রাজি হলো না। তাকে কালকেই ঢাকায় ফিরতে হবে। সন্ধ্যায় তারা দুজন ক্লান্ত শরীরে রিসর্টে ফিরে এলো। বাকিরা তখন ঘুরোঘুরি আর শপিং এ ব্যস্ত। জাফলং এর স্বচ্ছ পানিতে প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিল নোরা। ওর এখন ঠান্ডা লাগছে, গলা ভেঙে যা তা অবস্থা। অনেকেরও তাই। রিসর্টে ফিরে অনেক ভেজা জামা কাপড় চেঞ্জ করলো আর নোরা ঢুকলো গোসলে। 20 মিনিটের গোসল শেষ করে চুল মুছতে মুছতে বের হয়ে দেখলো অনেক সোফাতে গা এলিয়ে টিভি দেখছে। নোরা অনেকের কাছে গিয়ে বসলো, আহ্লাদি গলায় বলল, এই কি করছেন? অনেক মুচকি হেসে নোরার গাল টিপে দিয়ে বলল, টিভি দেখি। দেখবেন না টিভি, টিভি পচা। তাহলে কি করব? আমাকে দেখবেন। তুমি দেখালেই না দেখবো। অনেকের কথার অর্থ ধরতে পেরেই নোরা চোখ বড় বড় করে তাকালো। তারপর তার হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। অনেক কুকিয়ে উঠল। আহ, আর বলবেন এসব কথা? নোরা নিজ দায়িত্বে টিভি বন্ধ করলো, রিমোটটা এক সাইডে ফেলে কঠিন গলায় বলল, দিন এবার গল্প করুন। কি গল্প শুনবে? নোরা আগ্রহ নিয়ে বলল। তিথির গল্প। অনেক বিরক্ত হয়ে বলল, ওর আবার কি গল্প? বলুন না শুনি। কি বলবো? তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেই। আচ্ছা, তিথির সাথে যে ঘটনাটা আপনি ফোনে লিখে রেখেছেন, ওই রকম ঘটনা কি আর কখনো ঘটেছে? অনেক গম্ভীর মুখে বলল, না, ভুলেও না। আর কখনো ঘটলে ওই মেয়েকে শূন্যে তুলে আছাড় মারতাম আমি। নোরা হেসে উঠল। অনেকের রাগী গলায় বলল, টপিক চেঞ্জ করো, ওর বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। তাহলে আমার বিষয়ে বলুন। তোমার বিষয় কি? আমাকে আপনি কবে থেকে ভালোবাসেন? ডায়েরিতে লেখা ছিল 16 জানুয়ারি 2020। আচ্ছা, এতদিন ওয়েট করে কিভাবে থাকলেন? তার উপর আমাকে কিছু বুঝতে পর্যন্ত দেননি। দিনের পর দিন আমাকে ফলো করে গেছেন, অথচ আমি জানতেও পারিনি। খুনাক্ষরেও কিছু টের পাইনি। কিভাবে সম্ভব বলুন না? অনেক হালকা হাসলো। আসলে ইচ্ছে করেই কোনোদিন তোমার সামনে আসেনি, ভয় লাগতো। নোরা অবাক হয়ে বলল, কিসের ভয়? শুনেছিলাম তুমি নাকি ছেলেদের সাথে প্রেম করো আর ছ্যাঁকা দাও। এটা নাকি তোমার প্যাশন। এমনকি তোমার ফেসবুক প্রোফাইলের বায়োতেও ছিল, ফ্লার্টিং ইজ মাই প্যাশন, ফ্লার্টিং ইন মাই ভেইন, সো বয়েজ থিঙ্ক টুয়াইস। এইসব দেখে আমার ভয় লাগতো, যদি আমার সাথেও এমন কিছু করো। আর রিজেক্ট হওয়ার ভয় তো ছিলই। তুমি আমাকে রিজেক্ট করলে আমি মরে যেতাম। আপনি কি পাগল? আপনি কি করে ভাবলেন আপনার মতো ছেলেকে আমি রিজেক্ট করব? সেই যোগ্যতা আছে আমার? শুধু একবার প্রপোজ করেই দেখতেন, নাচতে নাচতে রাজি হয়ে যেতাম। এইখানেই তো ভয়। আমি তোমাকে প্রপোজ করলে তুমি হয়তো আমার হাইট, ওয়েট, ফিগার এসব দিয়ে আমাকে বিচার করতে। তখন কিন্তু সেটাকে বলা হতো মোহ, যা সাময়িক, খুব অল্প সময়ের জন্য। তার উপর তোমার বয়সটাও ছিল সেরকম। চোখের দেখায় ভালো লাগাকেই তখন ভালোবাসা মনে হয়। আমি তোমাকে প্রপোজ করলে তুমি ভাবতে ছেলেটা তো সুন্দর, একটু বাজিয়ে দেখি, অ্যাকসেপ্ট করে ফেলি। কিন্তু আমার ভালোবাসার গভীরতা বোঝার সাধ্য তোমার হতো না। তারপর একটা সময়ে আমার থেকেও বেটার কাউকে পেলে তোমার মনে হতো সে আরো পারফেক্ট। তুমি কারো গুরুত্বটা বুঝতে না। কিন্তু যখন আমি তোমার টিচার হলাম, তুমি আমাকে দেখলে, জানলে, পরিচিত হলে, বুঝতে পারলে আমি কেমন মানুষ। কিন্তু সত্যি করে বলো তো, অনিক স্যার মানে আমার মধ্যে তুমি যেমন অ্যাটিটিউড দেখেছো, তা কি সত্যি তোমার পছন্দনীয়? তুমি কি এমন ছেলে আগে পছন্দ করতে? নোরা ঠোঁট উল্টে বলল, হ্যাঁ।
তাহলে আমাকে তোমার কেন ভালো লাগলো? আমার কোনো কিছুই তো তোমার পছন্দ ছিল না। আমি তো এক্সট্রা ভাবওয়ালা ছিলাম, তাই না? নোরা লজ্জা পেয়ে হাসলো। অনিক বলল, এই যে সবসময় এত রুড বিহেভ করতাম তোমার সাথে, আজাইরা লেকচার দিতাম, ধমকাতাম, বোরিং বোরিং কথা বলতাম, তবুও তুমি আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতে। আমি যেটাই করতাম সেটাই তোমার পছন্দ হতো, এমনকি যেটা তোমার সব থেকে অপছন্দ সেটাও যদি আমি করতাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।